হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কম্পিউটার পেপারটা তো শেষ হয়ে গেল। এইবার টুকটাক যে জিনিসগুলো বাকি রয়েছে আমরা সেই সব জিনিসগুলো এবার এক এক করে করে নেব। হ্যাঁ, তার মধ্যে প্রথম যে অংশটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে পিজিএমটি 3A ওডিই। এই পেপারের লাস্ট ইউনিটটা আমাদের বাকি ছিল, যেটা হচ্ছে ইউনিট 7 স্পেশাল ফাংশন। ঠিক আছে, এই ইউনিটটাকে আমাদের এখন করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট এবং এখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেনও আসে। হ্যাঁ, মোটামুটি 2 মার্কসের দুটো তিনটে কোশ্চেন আসবে এবং 10 মার্কসেরও দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পাবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। ওকে, আচ্ছা। তো স্পেশাল ফাংশন বলতে এখানে আমরা কোন ধরনের ফাংশনকে বোঝাচ্ছি সেইটা আগে একটুখানি দেখে নেওয়া যাক। তারপর সেই সমস্ত ফাংশনগুলোর যে প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিজ গুলো আমরা এখানে আলোচনা করব। ওকে, আচ্ছা, লেখো একটুখানি এ লিনিয়ার ইকুয়েশন of the second order in the complex domain is একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন আমরা এখানে কনসিডার করছি, যেটা কিনা অবশ্যই কমপ্লেক্স ডোমেনে রয়েছে। কমপ্লেক্স ডোমেনে বলতে এখানে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল জেড এবং যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডাব্লু সেটাও কিন্তু একটা কমপ্লেক্স ভেরিয়েবল। বুঝতে পারছো, এখানে ভেরিয়েবল গুলো সবই কমপ্লেক্স ভেরিয়েবল, সেই কারণে বলা হচ্ছে ইন দা কমপ্লেক্স ডোমেন। ওকে, এই ধরনের একটা ইকুয়েশন আমরা কনসিডার করলাম, এটা হচ্ছে জেনারেল ফর্ম। পার্টিকুলার কোনো ইকুয়েশন যখন আমরা নেব তখন এই পিজেড কিউজেড এর জায়গায় পার্টিকুলার কিছু ফাংশন আমাদের থাকবে। ঠিক আছে, যেখানে the functions pz and
and Qz are both regular রেগুলার মানে কি? রেগুলার মানে হচ্ছে অ্যানালিটিক, তাই না? কমপ্লেক্স অ্যানালিসিসে আমরা পড়েছিলাম রেগুলারকে আমরা অ্যানালিটিকও বলে থাকি। ফর অল ফাইনাইট jet or Pz and Qz have poles of order 1 or 2 at most. At a point of the complex plane. বুঝতে পারলেন? তার মানে এই যে ইকুয়েশনটা আমরা নিলাম সেখানে যে দুটো ফাংশন রয়েছে pz আর qz, প্রথমত তারা দুটোই রেগুলার হতে পারে মানে অ্যানালিটিক হতে পারে, অথবা তাদের কিন্তু পোলও থাকতে পারে। বুঝতে পেরেছো? পোল যদি থাকে তাহলে সেই পোলের অর্ডার 1 হতে পারে অথবা 2 হতে পারে, কিন্তু 2 এর বেশি অর্ডারের পোল কখনোই pz অথবা qz এই ফাংশন দুটোর থাকবে না। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছে। কমপ্লেক্স অ্যানালিসিসে যে পোল ওই পোলই তো। হ্যাঁ, কমপ্লেক্স অ্যানালিসিসে যে পোল পড়েছিল ওই পোল। আচ্ছা, তাহলে যদি pz আর qz মনে করো কোনো একটা পয়েন্ট z0, সেই পয়েন্টে যদি pz আর qz দুটোই অ্যানালিটিক হয়ে যায়, তখন এই z0 পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? রেগুলার। না, তখন এই z0 পয়েন্টটাকে আমরা বলি অর্ডিনারি পয়েন্ট। হ্যাঁ, অর্ডিনারি। মনে নেই সেই সিরিজ সলিউশন করেছিলাম আমরা? মনে করে দেখো। হ্যাঁ, অর্ডিনারি মনে পড়েছে। আর যদি এই দুটোর মধ্যে কোনো একটার পোল থাকে তখন পয়েন্টটাকে কি বলা হয়? মানে অ্যানালিটিক যদি না হয় দুটোর মধ্যে কোনো একটা, সিঙ্গুলার তখন পয়েন্ট। যে পয়েন্টটাকে বলা হয় অবশ্যই সিঙ্গুলার পয়েন্ট। এবং চিন্তা করে দেখো এই সিঙ্গুলার পয়েন্টের আমরা দুটো আবার ভাগ করেছিলাম, একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে পেরেছো? এবং অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে আমরা সলিউশন যে বার করেছিলাম সেখানে কোন থিওরেম ইউজ করেছিল বলতে পারবে? ফ্রবিনিয়াস মেথড, মনে নেই? আর সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে আমরা যে সলিউশন গুলো বার করেছিলাম সেখানে কোন মেথড ইউজ করেছিলাম?
কিচ্ছু পড়াশোনা করে না এরা। ফুচ থিওরেম, পড়াশোনা হচ্ছে না বাড়িতে নাকি? এসব জিনিস তো কবে পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশনটাকে 1 নাম্বার দাও। এইবার এই 1 নম্বর ইকুয়েশনের আমরা পাওয়ার সিরিজ সলিউশনটা বার করব। দেখো, the power series solution of 1, 1 নম্বরের পাওয়ার সিরিজ সলিউশন, সেটা হতে পারে কোনো অর্ডিনারি পয়েন্টের রেসপেক্টে in the neighborhood of ordinary point, হতে পারে কোনো অর্ডিনারি পয়েন্টের রেসপেক্টে, অথবা হতে পারে কোনো রেগুলার সিঙ্গুলার পয়েন্টের রেসপেক্টে বা নেইবারহুড, যেভাবে আমরা পাওয়ার সিরিজ সলিউশন গুলো করেছিলাম। তো এই যে সলিউশনটা আমরা পাবো, সেই সলিউশনটাকেই আমরা বলবো স্পেশাল ফাংশন। বুঝতে পারলেন? তার মানে এখানে আমাদের এরকম ধরনের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটার আমরা পাওয়ার সিরিজ সলিউশন বার করব। সলিউশন বার করে যে অ্যান্সারটা পাবো বা যে সলিউশনটা পাবো, সেই ফাংশনগুলোকে আমরা বলছি স্পেশাল ফাংশন। এবার এক একটা ইকুয়েশনের রেসপেক্টে এক এক ধরনের ফাংশন আমরা পেতে থাকব। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, যদি আমরা হার্মিট ইকুয়েশনকে সলভ করি, হার্মিট ইকুয়েশন কেমন দেখতে হয় নিশ্চয়ই মনে আছে। এটাকে যদি সলভ করি, যে সলিউশনটা পাবো সেটাকে আমরা বলবো হার্মিট ফাংশন বা হার্মিট পলিনোমিয়াল। বুঝা গেল? এইভাবে যে ইকুয়েশনকে সলভ করব তার নামে আমরা ফাংশনগুলোর নামকরণ করব। যদি লেজেন্ডার ইকুয়েশনকে সলভ করা হয়, তার যে সলিউশনটা পাবো সেটাকে বলবো লেজেন্ডার ফাংশন। বুঝতে পারলে? এই ধরনের যে ফাংশনগুলো আমরা পাচ্ছি সেগুলোকেই বলা হচ্ছে স্পেশাল ফাংশন।
কোনো অসুবিধা বলো হ্যাঁ কি না? তাহলে এই চ্যাপ্টারে আমরা কি করতে চলেছি না, এই ধরনের কিছু ইকুয়েশন আছে সেগুলোর সলিউশন বার করব, সেখান থেকে আমরা ফাংশন গুলো পাবো। এইবার সেই ফাংশন গুলোর প্রপার্টিজ গুলো আমাদের আলোচনা করতে হবে, সেগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো। ঠিক আছে, কি বলো তনুজা, বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি একটু একটু। রূপায়ণ? স্যার শুনছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমরা নিচ্ছি অবশ্যই হার্মিট ইকুয়েশন। হেডিং করো হার্মিট ফাংশন। এই ধরনের 4 থেকে 5টা ফাংশন আমাদের বললেই কাজ মিটে যাবে। তাহলে প্রথমে হার্মিট ইকুয়েশনটা কেমন হয় দেখো, তোমরা সকলেই জানো, সলভ করেছো। দেখো, দা হার্মিট ইকুয়েশন ইজ, বলতে পারবে কেমন হয় ইকুয়েশনটা, মনে আছে? মনে নেই? এইরকম হয় d2w by dz2 minus 2z, হ্যাঁ, dw by dz, তারপর প্লাস 2 gamma w is equal to 0। এই ইকুয়েশনটা হচ্ছে হার্মিট ইকুয়েশন। এটা আমরা y আর x দিয়ে লিখেছিলাম, এখানে x এর পরিবর্তে আছে z আর y এর পরিবর্তে আছে w, যেখানে গামা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তো এইটাকে যদি তুমি 1 নম্বর ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তাহলে বলতে পারবে এখানে pz এর মানটা কত? -2z। -2z। আর qz এর মানটা কত? 2 গামা। লক্ষ্য করে দেখো, তাহলে z equal to 0 পয়েন্টটা যদি তুমি এখানে নাও, সেটা অবশ্যই হয়ে যাবে একটা অর্ডিনারি পয়েন্ট, ঠিক কিনা? কেন? মানে অ্যানালিটিক, পিজেডটা অ্যানালিটিক, কিউজেডটা ওই 0 পয়েন্টটা অ্যানালিটিক। কারণ pz and qz both are analytic।
at j equal to 0। আচ্ছা, এই হার্মিট ইকুয়েশনের কি কোনো সিঙ্গুলার পয়েন্ট আছে? না, নেই। কেন? নিচে তো কোনো মানে ফাংশন নেই তেমন। হ্যাঁ, এখানে পিজেডটা যেহেতু পলিনোমিয়াল আর কিউজেডটা যেহেতু কনস্ট্যান্ট, এমন কোনো পয়েন্ট তুমি পাবে না যে পয়েন্টে পিজেডটা অ্যানালিটিক হবে না। পলিনোমিয়াল মানে সবসময়তেই ডিফারেন্সিয়েবল হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ইট হ্যাজ নো সিঙ্গুলার পয়েন্ট। মানে যে পয়েন্টটি তুমি ভাবো না কেন সেটাই হয়ে যাবে অর্ডিনারি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমাদের পরীক্ষাতে 2 মার্কসে দেয়। কি দেবে? প্রথমে বলবে হার্মিট ইকুয়েশনটা কেমন দেখতে হয় লেখো, তারপর বলবে হার্মিট ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্ট সম্পর্কে আলোচনা করো। এইটুকু লিখতে পারলেই 2 মার্কস তুমি পেয়ে গেলে। ওকে, আচ্ছা, এইবার জেড ইকুয়াল টু 0 পয়েন্টের সাপেক্ষে আমাদের এই হার্মিট ইকুয়েশনটাকে সলভ করতে হবে, যেটা অলরেডি আমরা সলভ করে ফেলেছি। এবং এই চ্যাপ্টারে, স্পেশাল ফাংশন চ্যাপ্টারে, তোমাকে কখনোই কিন্তু এই ইকুয়েশন সলভ করতে দেবে না। আগে যে পাওয়ার সিরিজ সলিউশন চ্যাপ্টারটা আমরা করেছিলাম সেইখানে এই ধরনের ইকুয়েশন সলভ করতে দেবে, এবং ওখানে আমরা এই ধরনের ইকুয়েশন সলভও করেছিলাম। এখানে জাস্ট আমি সলিউশনটা কি আসবে সেইটা লিখে দিচ্ছি। হ্যাঁ, সলভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে লেখো দা পাওয়ার সিরিজ সলিউশন about z equal to 0 of the Hermite equation is, সেটা হচ্ছে এইরকম, wz সমান a0, যেটা কিনা একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে কিছু কোয়ান্টিটি থাকবে। কোয়ান্টিটি গুলো হচ্ছে এইরকম, 1 minus 2 gamma factorial 2z square plus 2 square gamma minus 2 by factorial 4 z to the power 4 minus etc. প্লাস a1 এর সঙ্গে কিছু থাকবে, কি থাকছে, z minus 2 into gamma minus 1 by factorial 3 z to the power 3 plus etc. আর লিখলাম, ঠিক আছে? তোমরা এই সলিউশনটা নিজেরাও বার করতে পারবে, সেই ক্ষমতা তোমাদের আছে, তাই তো? এবং খাতা দেখবে এটা আমরা অলরেডি সলভও করেছিলাম। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের z equal to 0 পয়েন্টের সাপেক্ষে পাওয়ার সিরিজ সলিউশন। এখন গামা যেটা, সেটা তো কনস্ট্যান্ট। গামাটা ইভেন হতে পারে, অড হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তাই না? কনস্ট্যান্ট মানে যা কিছু হতে পারে। সেক্ষেত্রে এই যে সলিউশনটা আমরা পেলাম সেটাকে আরেকটু স্পেশাল ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারবো। কিভাবে আমরা এই ফর্মটাকে এক্সপ্রেস করতে পারবো
সেটা হচ্ছে আমাদের এইরকম ভাবে লেখো, the solution can be expressed as for gamma equal to n. গামা ইকুয়াল টু n এর জন্য সলিউশনটাকে আমরা এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারি। wz is equal to summation k is equal to 0 to box n by 2 box n by 2 minus 1 whole to the power k factorial n by factorial k into factorial n minus 2k সঙ্গে 2z whole to the power n minus, ঠিক আছে। তো এটা কিভাবে এরকম এক্সপ্রেস হলো সেটা আর দেখালাম না, সেটা দেখানো যায় কিন্তু সেটা আমাদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বেকার জিনিস বাড়িয়ে কোনো লাভ নেই। তো এই যে সলিউশনটা আমরা পেলাম বা যে সলিউশনটা ছিল সেটাকে গামা ইজ ইকুয়াল টু n এর জন্য এই রকম ভাবে আমরা এক্সপ্রেস করতে পারব। তো এই যে ফাংশনটা আমরা পেলাম বা এই যে সলিউশনটা আমরা পেলাম, এই ফাংশনটাকেই বলা হচ্ছে হার্মিট ফাংশন। বুঝতে পারলে? এটাকে তুমি hn ধরে নাও, hn z লেখো, this function hn z is called Hermite function। অথবা এটাকে আমরা হার্মিট পলিনোমিয়ালও বলতে পারি, যেটা যেহেতু একটা অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল সেই কারণে। বুঝতে পারলে? তোমাকে পরীক্ষায় কখনোই বলবে না যে হার্মিট পলিনোমিয়ালটা তৈরি করো বা হার্মিট ফাংশনটা কিভাবে আসছে দেখাও, কখনোই সেই কোশ্চেন তুমি পরীক্ষাতে পাবে না। হার্মিট ফাংশন কি জেনে নিলে এবার এই ফাংশনের উপর বিভিন্ন যে প্রপার্টি গুলো রয়েছে সেইগুলোই আমাদের পরীক্ষাতে আসবে। তো ক্যালকুলেশনের মধ্যে আমি গেলাম না, আমি জাস্ট কনসেপ্টটা তোমাকে দিয়ে দিলাম কিভাবে এই হার্মিট ফাংশনটা আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ, বুঝে গেল। পেরেছি স্যার। এখন এই হার্মিট ফাংশনটাকে কে জেনারেট করছে সেইটা কিন্তু জানা জরুরি। হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লেখো, দা generating function
of the Hermite polynomial is এই হার্মিট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার 2tz মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের হার্মিট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। কেন? কারণ তুমি যখনই এই e টু দি পাওয়ার t2z মাইনাস টি স্কোয়ার এর এক্সপানশনটা ভাঙবে e টু দি পাওয়ার x এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলায় যখনই তুমি এটাকে এক্সপান্ড করবে দেখবে সেই এক্সপ্রেশনটা দেখতে হয়ে যাবে এইরকম। সেই এক্সপ্রেশনটা এইরকম দেখতে হয়ে যাবে। বুঝতে পেরেছো? hn z এর মাধ্যমে আমরা এই e টু দি পাওয়ার 2tz মাইনাস টি স্কোয়ার এর এক্সপ্রেশনটাকে লিখতে পারি। সেই কারণেই বলা হচ্ছে hn z এর জেনারেটিং ফাংশন হচ্ছে this। ক্লিয়ার? ওকে, তো এইসব বেসিক জিনিসগুলো জানতে পেরে গেলে এইবার চলে আসো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসপত্রতে। ফার্স্ট যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রডগিস ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রডগিস ফর্মুলা। ফর hn z মানে হার্মিট ফাংশনের ক্ষেত্রে রডগিস ফর্মুলাটা কি, এর স্টেটমেন্ট এবং প্রমাণ আমাদের পরীক্ষাতে খুব আসে। তাহলে রডগির ফর্মুলাটা হচ্ছে এইরকম, hn z সমান -1 হোল টু দি পাওয়ার n e টু দি পাওয়ার z স্কয়ার n তম ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার মাইনাস z স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের রডগিস ফর্মুলা ফর hn। এর প্রমাণটা এখন আমাদের করতে হবে। হাইলি ইম্পর্টেন্ট। কি করে প্রমাণ করব? আমরা জাস্ট দেখলাম, শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই মাত্র দেখলাম এই রেজাল্টটা। এই রেজাল্টটাকে কাজে লাগিয়েই আমরা প্রমাণটা করব। কিভাবে করছি খুব ভালোভাবে দেখবে। হ্যাঁ, লেফট সাইডে যেটা আছে সেটাকে আমি এই রকম লিখতে পারি, দেখো তো, z স্কয়ার মাইনাস টি মাইনাস z তার হোল স্কয়ার। বলো হ্যাঁ কি না?
হ্যাঁ করো। আর ডান দিকটাকে ভেঙে দাও। n equal to 0 বসালে h0z, n equal to 1 বসালে t by factorial 1 h1z, n equal to 2 বসালে t to the power 2 by factorial 2 h2z। এইভাবে চলবে। n equal to যখন n, তখন এটা হচ্ছে hn_z by factorial n সঙ্গে t to the power n। এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আরো আছে n+1 এর জন্য। ঠিক আছে, তারপরে আচ্ছা আচ্ছা এইবার এটাকে ডেরিভেটিভ করো। হ্যাঁ, বোথ সাইডে ডেরিভেটিভ করো পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু টি। দেখো, ডিফারেন্সিয়েটিং partially n times, একবার দুবার নয়, n টাইমস ডেরিভেটিভটা করছি উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে। তাহলে কি পাওয়া যাচ্ছে? আমাদের লেফট সাইড যেটা, সেটা হচ্ছে, তাহলে লক্ষ্য করে দেখো, লেফট সাইডটাকে আমরা এইরকমও লিখতে পারি। তো এই যে এইটাকে যদি দুটো পার্টে ভেঙে দিই তাহলেও হবে, অর্থাৎ e to the power z স্কয়ার into e to the power মাইনাস t মাইনাস z তার হোল স্কয়ার, এরকম লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এইবার এটার যখনই তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু টি, তখন সেটা কেমন দেখতে হয়ে যাচ্ছে বলো? del n বাই del tn ব্র্যাকেটের মধ্যে থাকছে e to the power z স্কয়ার into e to the power মাইনাস t মাইনাস z তার হোল স্কয়ার। আর ডান দিকটা কি হচ্ছে বলো? দেখো, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, মানে এই n এর টার্মের আগে পর্যন্ত সবাই কিন্তু 0 হয়ে যাবে, তাই না? কি তাই তো নাকি? হ্যাঁ n এর টার্মের আগে পর্যন্ত সবই 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই n এর টার্ম যেটা রয়েছে তার ডেরিভেটিভ কি হবে বলো দেখি? hn_z না না hn_z, ফ্যাক্টরিয়াল n হ্যাঁ hn_z হবে। hn_z হবে, কারণ নিচের ফ্যাক্টোরিয়াল n আর t টু দি পাওয়ার n কে n তম ডেরিভেটিভ করলেও ফ্যাক্টোরিয়াল n ই আসবে, সেটা কেটে যাবে, তাই না? আচ্ছা,
এইটাকে যদি n তম ডেরিভেটিভ করো তাহলে কি পাওয়া যাচ্ছে বলো? এইচ এন প্লাস ওয়ান জেড টি আর নিচেই ফ্যাক্টরিয়ালটা নিচেরটাও কেটে যাচ্ছে নাকি? কেটে যাওয়ার কথা, কেটে n প্লাস কাটবে না স্যার। ও কাটবে না, কত থাকবে তাহলে নিচেই? কেটেই তো যাবে। কেটে যাবে। হ্যাঁ, এই যে এটাকে n তম ডেরিভেটিভ করলে কি হয়? n ফ্যাক্টোরিয়াল প্লাস n 1 করতে করতে তাহলে কেটেই যাবে। স্যার তার মানে শুধু টি থাকবে, শুধু হ্যাঁ, শুধু কি থাকবে? টি আর এইচ, হ্যাঁ এইচ এন প্লাস ওয়ান জেড থাকবে। এইভাবে বাকিগুলো চলবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি এই যে অংশটা রয়েছে এটাকে ডেরিভেটিভের বাইরে নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ এখানে তো কোনো টি নেই, আমরা তো ডেরিভেটিভটা করছি টি এর রেসপেক্ট। এইবার এক কাজ করো, বোথ সাইডে টি ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দাও। তাহলে লেফট সাইডটা হচ্ছে এরকম, টি ইকুয়াল টু 0, আর রাইট সাইডটা কি হবে বলো? এইচ এন জেড থাকলো আর বাকি সবগুলোই 0 হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সবগুলোতেই টি থাকবে। ক্লিয়ার? এবার তুমি এখানে পুট করো জেড মাইনাস টি, এটাকে তুমি একটা কিছু ধরে নাও, ইউ ধরে নাও, তাহলে ডেল ডেল টি এই অপারেটরটা কেমন হবে? এই অপারেটরটা হয়ে যাবে মাইনাস ডেল ডেল ইউ, তাই না? এবং টি ইকাল টু যদি 0 হয় সেখান থেকে আমরা বলতে পারছি জেড ইজ ইকাল টু কত হবে? অবশ্যই ইউ হয়ে যাবে। Okay. তাহলে আমাদের উপরের রেজাল্ট থেকে কি বলা যাচ্ছে? ডান দিকে এইচ এন জেড ছিল থাকুক, আর বাঁ দিকটা কেমন হয়ে গেল? ই টু দি পাওয়ার জেড স্কয়ার। ওকে, আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে ছিল ডেল বাই ডেল টি এন, সেটাকে যদি আমরা ইউতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে একটা -1 হোল টু দি পাওয়ার এন আসবে, সঙ্গে থাকছে ডেল এন বাই ডেল ইউএন,
ব্র্যাকেটের মধ্যে কত হয়ে যাচ্ছে বলো, ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর টি ইকাল টু 0 সেখানে আমরা লিখতে পারি ইউ ইজ ইকাল টু জেড। এই যে বুঝা গেল? ওকে, তাহলে ফাইনালি এইচ এন জেড সেটা কেমন আসলো? সেটা আসলো -1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। ইউ মানেই তো জেড, তাহলে ইউ ইজ ইকাল টু জেড বসিয়ে দাও। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে dn বাই ডি ইউ, ইউ না জেড হয়ে যাবে। আর ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার। বোঝা গেল? লক্ষ্য করো এখানে আমাদের যে ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে সেখানে কেবলমাত্র ইউ রয়েছে। তো এই ইউ জাতীয় কোনো একটা ফাংশন তাকে ইউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলেও যা হবে, টোটাল ডেরিভেটিভ করলেও তাই হবে। সেই কারণে পার্শিয়াল ডেরিভেটিভটা সরিয়ে দিয়ে তার জায়গায় আমরা এখানে টোটাল ডেরিভেটিভটা বসিয়ে দিলাম। বোঝা গেল? লক্ষ্য করে দেখো এইটাই কিন্তু ছিল আমাদের হার্মিট পলিনোমিয়ালের ক্ষেত্রে রোডগিস ফর্মুলা। ক্লিয়ার? কোনো অসুবিধা? এটা বলছি ওটা নিচে জেড হবে, মানে একদম যেটা প্রথমে লিখেছেন, একদম প্রথমে গোড়ায়, মানে গোড়ায় যেটা লিখেছেন প্রমাণ করারটা। ও হ্যাঁ এই হ্যাঁ, এটা ঠিক। বোঝা গেল? আচ্ছা, এটা বলে দেবে, মানে এটা প্রমাণ করতে বলে দেবে, এটা মনে রাখতে হবে না তো? এইচ এন জেড ইকুয়ালস -1 না, মনেও? ওটা স্টেটমেন্টটাও তুলে দেয়, আবার বলেও যে স্টেট অ্যান্ড প্রুফ রোডগিস ফর্মুলা। ও, তাহলে মনে রাখতে হবে। হ্যাঁ, স্টেটমেন্টটাও মনে রাখতে হবে। আচ্ছা, রোডগিস ফর্মুলা হলো। এইবার হবে আমাদের রেকারেন্স ফর্মুলা। হেডিং করো রেকারেন্স ফর্মুলা। ফর এইচ, এখানে একটা ফর্মুলা না, অনেকগুলো ফর্মুলা রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা রেকারেন্স ফর্মুলা। রেকারেন্স মানে বোঝো নিশ্চয়ই, কি রেকারেন্স মানে? একই জিনিস বারবার করে আসা, তাই না? তার মানে এই এইচ এন জেড এই ফাংশনটার মধ্যেই বিভিন্ন টাইপের রিলেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এক এক করে আমরা স্টেটমেন্ট গুলো দেখবো এবং তার প্রমাণগুলো করব। ফার্স্ট রেকারেন্স ফর্মুলাটা হচ্ছে এরকম, এইচ এন জেড তাকে যদি একবার ডেরিভেটিভ করা হয়, সেই ডেরিভেটিভটা ইকুয়াল হবে 2n এইচ এন মাইনাস 1 জেড এর সঙ্গে, অবশ্যই ফর n গ্রেটার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেকারেন্স ফর্মুলা। অবশ্যই প্রমাণটা করতে হবে, প্রত্যেকটা রেকারেন্স ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রমাণ করব? ওই আগেরটা যেখান থেকে করলাম ওইখান থেকে।
এই ফর্মুলাটা আমাদের জানা রয়েছে। এবার এটাকে ডেরিভেটিভ করে দাও। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x না z we have একবারই ডেরিভেটিভ করব এবং নরমাল ডেরিভেটিভ, পার্সিয়াল নয়। তাহলে বাঁ দিকটা কেমন হবে? জেড এর ফাংশন তো একটাই আমরা দেখতে পাচ্ছি, সেইটাকেই ডেরিভেটিভ হবে, বাকিগুলো যেরকম আছে থাকবে। আর ডান দিকটা কেমন হবে বলো? কি হবে ডান দিকটা ডেরিভেটিভ করলে? টুটি ইন্টু 2t, তাই না? হ্যাঁ হ্যাঁ টুটি ইন্টু ওটা। তাহলে 2t ইন্টু ই টু দি পাওয়ার এই জিনিসটা, ই টু দি পাওয়ার এই জিনিসটা মানে আবার সামেশন দিস, এটা বসিয়ে দাও। এটাকে 1 নাম্বার দিতে পারো, পাশে লেখো বাই 1। তাহলে আমাদের লেফট সাইডটা কেমন হলো? আর রাইট সাইডটা কেমন হলো? hn to hz by factorial n সঙ্গে t to the power n plus 1। ঠিক আছে, এইবার এক কাজ করো, বোথ সাইড থেকে t to the power n এর কোএফিসিয়েন্টটাকে কম্পেয়ার করো। দেখো, comparing the coefficient of t to the power n from both sides। তাহলে বাঁ দিকে t to the power n এর সহগ কি আছে এই জিনিসটা, আর ডান দিকে t to the power n এর সহগ কি হবে বলতে পারবে?
2 into হ্যাঁ, h(n-1) z by n-1 factorial. ভেরি গুড। কেন এরকমটা হলো? মানে ওটা t⁻n+1 আছে, যদি 1 কমাই তাহলে 1 করে কমে যাবে সব কিছু। হ্যাঁ, তাহলে t⁻n+1 এর সহগ এইটা। তাহলে t⁻n এর সহগ বার করতে গেলে আমাকে এই n+1 এর জায়গায় n করতে হবে। তার মানে n = আমাদের n-1 বসাতে হবে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকেই দেখো আমাদের রেজাল্টটা চলে আসছে। হয়ে গেল প্রমাণ। বোঝা গেল? কোনো অসুবিধা? এটা মানে 2 নম্বরে দিতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা গেল ফার্স্ট রেকারেন্স ফর্মুলা। এইবার সেকেন্ড রেকারেন্স ফর্মুলা নাম্বার 2, 2z hn(z) সমান 2n hn-1z প্লাস hn+1z। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেকারেন্স ফর্মুলা। এর প্রমাণটা কিভাবে করা যেতে পারে? ওই একই রেজাল্ট আমরা এখানেও ব্যবহার করব। এটাকে 1 দিয়ে দাও। এইবার তুমি এটাকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। আগেরটা z এর সাপেক্ষে করেছিলে, এবার t এর সাপেক্ষে ডেরিভেটিভটা করো। বলো লেফট সাইডটা কি হচ্ছে? equals to 0 to infinity hn(z) t⁻n n-1 হ্যাঁ ডান সামনে দিকটা n, কি? বলছি সামনে n হবে তো। ও হ্যাঁ, সামনে n হবে। ডান দিকটা বলো। ডান দিকটা হবে হচ্ছে -2 ব্র্যাকেটের মধ্যে -2t + 2z। হ্যাঁ, প্লাস ব্র্যাকেটটা ভেঙে দিতে 2z e⁻² ঠিক আছে। লক্ষ্য করো এখানে একটা n কেটে গেল, তাহলে নিচে থাকছে ফ্যাক্টোরিয়াল n-1, তাই না?
তাহলে ডান দিকটা হয়ে বাঁ দিকটা হয়ে গেল এইচ এন জেড বাই, হবে হ্যাঁ বলছি আগেরটা তাহলে 1 থেকে শুরু হবে, n = 0 দিয়ে 1 থেকে শুরু হবে। হ্যাঁ, এইবার আমাদের সামেশনটা n = 1 থেকে শুরু হবে। কেন 1 থেকে শুরু হবে? 0 বসালে তো আনডিফাইন্ড হয়ে মানে ফ্যাক্টোরিয়াল নেগেটিভ না। 0 বসালে ফ্যাক্টোরিয়াল নেগেটিভ, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, করে এই জিনিসটা পেলাম। ওকে, এখন তুমি এক কাজ করো, এখানে ই এর জায়গায় মানটা বসিয়ে দাও, ওই 1 নম্বরে যেটা ছিল সামেশন, সেটা ই এর জায়গায় বসিয়ে দাও একবারে। এখানেও তাই, ই এর জায়গায় বসিয়ে দাও। ওকে, বাঁ দিকটা যা ছিল তাই থাকুক। ডান দিকে এই -2t-টা সামেশনের মধ্যে দিয়ে দাও, আর এখানেও তাই 2z-টাকে সামেশনের মধ্যে দিয়ে দাও। তাহলে আমি সেকেন্ড সামেশনটাকে আগে লিখছি, হ্যাঁ, পজিটিভ আছে বলে, তাছাড়া আর কোনো কারণ না। এটা হয়ে যাচ্ছে t⁻n+1, ঠিক আছে। একটা 2 হবে না, 2 হবে তো। হ্যাঁ, একটা 2 হবে। আচ্ছা, এইবার তুমি বোথ সাইড থেকে t⁻n এর কোএফিসিয়েন্টটা ইকুয়েটিং করো। লেখো equating the coefficient of t⁻n we have। তাহলে বাঁ দিকে যেটা রয়েছে সেখানের কোএফিসিয়েন্টটা কি হবে বলো দেখি। t⁻n করতে গেলে, হ্যাঁ, এই যে n+1 হবে, বসাতে হবে n+1, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে hn+1z বাই ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n। ওকে, আচ্ছা, এইবার এটা তো t⁻n-ই আছে, কোনো অসুবিধা নেই। আর লাস্টেরটা t⁻n+1 আছে, তাহলে এটাকে n করতে গেলে -1 করতে হবে। কমাতে হবে, হ্যাঁ, তাহলে 2hn-1z বাই ফ্যাক্টোরিয়াল n-1।
এটাকে একটুখানি সিম্পলিফাই করো, দেখো আমাদের অ্যান্সার এসে গেছে। মানে ফ্যাক্টোরিয়াল n দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা? আচ্ছা, চলে এসো 3 নাম্বার রেকারেন্স রিলেশন। hn dash z is equal to 2z hn z minus hn plus 1z। এইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো যে দুটো রেজাল্ট আমরা এক্ষুনি করলাম সেই রেজাল্ট দুটো থেকেই দেখো হয়ে যাবে। প্রথমটা থেকে আমরা hn ড্যাশ পাবো, আর 2 নাম্বার থেকে আমরা 2zhn পাবো। এই মান দুটো নিয়ে গিয়ে তুমি এখানে বসিয়ে দাও, তাহলেই দেখো প্রমাণ হয়ে যাবে। অথবা এক কাজ করতে পারো, তুমি ওই দুটোকে বিয়োগ করে দাও, hn ড্যাশ z মাইনাস 2zhn z এর মানটা কত আসছে দেখো। প্রথমে 1 নাম্বার থেকে এই জিনিসটার মান কি পেয়েছিলে বলো? টু এন এইচ এন মাইনাস ওয়ান জেড। আর কিছু? না, এবার দ্বিতীয়টা। দ্বিতীয়টার মান কি পেয়েছিলে বলো? টু এন এইচ মাইনাস ওয়ান জেড প্লাস প্লাস এইচ এন প্লাস ওয়ান জেড। ব্যাস হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি শুধুমাত্র এইটা প্রমাণ করতে দেয় তখন কিন্তু 1 আর 2 দুটোকেই প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো মোটামুটি এই 3টে রেকারেন্স রিলেশন করলেই আমাদের হয়ে যাবে। নেক্সট, অর্থোগোনাল প্রপার্টি। অফ hn। hn এর অর্থোগোনাল প্রপার্টিটা কেমন, এটাও স্টেটমেন্টটা মনে রাখতে হবে, পরীক্ষায় স্টেট অ্যান্ড প্রুফ দিতেই পারে। ঠিক আছে? তো স্টেটমেন্টটা কেমন? স্টেটমেন্টটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e to the power minus z square hmz into hmz dz। এর ভ্যালুটা হচ্ছে দুই রকম, একটা রুট পাই 2 to the power n ফ্যাক্টোরিয়াল n যখন m is equal to n, আর একটা হচ্ছে 0 যখন m not equal to n।
অথবা এটাকে আমরা এইরকম ভাবেও লিখতে পারি রুট পাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ইন্টু ডেল্টা mn, যেখানে এই কর্নেকার ডেল্টার ডেফিনেশন তুমি নিশ্চয়ই জানো, একটা হয় 1 আর একটা হয় 0, তাই না? সেই টেনসর ক্যালকুলাসে পড়েছিল, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, এম আর এন এর ভ্যালু এক, মানে একই হলে এক হবে আর আলাদা হলে 0 হবে। হ্যাঁ ঠিক। তো এটাই হলো আমাদের অর্থোগোনাল প্রপার্টি, অত্যন্ত ইম্পর্টেন্ট, এর প্রমাণটা অবশ্যই আমাদের করতে হবে। চলে এসো প্রমাণে। We have আচ্ছা, এই জিনিসটার মান কি হবে বলতে পারবে? বলো দেখি এটার মান কি হবে? টি এর জায়গায় এস বসানো হয়, ই এর তাহলে জায়গায় এস বসে যাবে। তাহলে এস দিয়ে হয়ে যাবে এইচ এন জেড এস টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল। এইবার এই দুটো গুণ করে দাও। তাহলে লেফট সাইডটা হয়ে গেল এইরকম, আর রাইট সাইড, লেফট সাইডটা হোক আগে, আর রাইট সাইডটা হয়ে যাচ্ছে এইরকম। ও, দুটো সামেশানেই একই জিনিস হয়ে গেছে, একটা এম করতে হবে। এই সেকেন্ডে যেটা রয়েছে সেটা এম করো, হ্যাঁ? তাহলে প্রথমটা হলো এইরকম, আর দ্বিতীয়টা হচ্ছে এইরকম। ঠিক আছে। এইবার লেফট সাইড যা আছে থাক, আগে আমি রাইট সাইডেরটা লেফট সাইডে নিয়ে এসে লিখি এবং দুটো সামেশানকে আমি একত্রে করে দিচ্ছি। সেক্ষেত্রে এটা কেমন দেখতে হবে? 1 বাই ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল n এইচ এম জেড, এটা উপরেই লেখো, সঙ্গে হচ্ছে টি টু দি পাওয়ার n প্লাস m, ঠিক কিনা?
আর ডান দিকটা যা ছিল তাই থাকবে, তুমি ম্যাক্সিমাম ই এর পাওয়ারটাকে যোগ করতে পারো, তার বেশি তো কিছু করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা এখানে আবার ওই মানে বাঁ দিকে এস এর জায়গায় টি বসিয়ে দিয়েছেন? ও না 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 না, এটা আমাদের টি টু দি পাওয়ার এন ইনটু এস টু দি পাওয়ার এন। ঠিক আছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা আমরা পেলাম, এইটা হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার এন ইন্টু এস টু দি পাওয়ার এন এর সহগ, তাই না? তাহলে বোথ সাইড থেকে আমি এক কাজ করি, এবার টি টু দি পাওয়ার এন আর এস টু দি পাওয়ার এন এর সহগটা তুলনা করি। লেখো তাহলে ইকুয়েটিং the coefficient of t to the power n into s to the power n from both sides. তাহলে লেফট সাইডটা কি হবে সেটা তো আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। কিন্তু রাইট সাইডে কি হবে সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তাই না? লক্ষ্য করো, এইটাকে যদি তুমি ই এর এক্সপ্রেশন যে ফর্মুলা ছিল, ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলায় যদি ভাঙো, তার মধ্যে একটা কিন্তু টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এন অবশ্যই পাওয়া যাবে, এবং তার যে সহগ সেইটা এখানে বসবে। কিন্তু আমরা এটাকে আর ভাঙছি না, অত জটিল ক্যালকুলেশনের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ t to the power n s to the power n in the expression of e to the power this. বুঝতে পারলে? মানে এই e to the power এই জিনিসটাকে ভেঙে t to the power n s to the power m এর যে কোএফিসিয়েন্ট পাওয়া যাবে সেটা এখানে বসবে, আমাদের বার করার ক্ষমতা নেই, আমরা জাস্ট লিখে দিলাম এটা। বুঝতে পেরেছো? ওকে, তার মানে এখান থেকে আমরা এইচ এন জেড ইন্টু এইচ এম জেড সেটা পেয়ে যাচ্ছি। সেটা কি হচ্ছে ফ্যাক্টোরিয়াল এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ওই কোএফিসিয়েন্টটা, মানে এই কোএফিসিয়েন্টটা যেটা আমরা পাবো। ওকে, আচ্ছা এইবার এক কাজ করো, বোথ সাইডে তুমি প্রথমে
ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তারপর সেটাকে তুমি ইন্টিগ্রেশন করে দাও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে ডান দিকটা কেমন হবে? ফ্যাক্টোরিয়াল এম ছিল, ফ্যাক্টোরিয়াল এন ছিল, তার সঙ্গে কি থাকবে? কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এম ইন দা এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন বলো তো? আগে তো ছিল ই টু দি পাওয়ার এই জিনিসটার এক্সপ্রেশন, কিন্তু এখন এটা একটু পরিবর্তন হয়েছে। এর সঙ্গে আমরা ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার গুণ করেছি এবং সেটাকে ইন্টিগ্রেশনও করেছি। তো এই জিনিসটার যে এক্সপ্রেশন আমরা পাবো তার যে কোএফিসিয়েন্ট সেইটাই হবে আমাদের এখানে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এইবার তুমি একটুখানি এই ইন্টিগ্রেশনটা করো দেখি এরকম আসছে। ইন্টিগ্রেশনটা করলে ইন্টিগ্রেশনটা জেড এর সাপেক্ষে হচ্ছে, তার মানে এখান থেকে কিছু জিনিস বাইরে চলে আসবে। কি কি বাইরে আসবে? ই টু দি পাওয়ার মাইনাস এস এল স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকবে? ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2tz প্লাস 2sz। এটাকে আবার আমরা এইরকম লিখতে পারি, এই ই এর পাওয়ারে যেটা রয়েছে সেটাকে এরকম লিখতে পারি, দেখো তো, মাইনাস জেড মাইনাস টি প্লাস এস তার হোল স্কোয়ার প্লাস টি প্লাস এস তার হোল স্কোয়ার। এরকম লেখা যায় কি বলো তো, হ্যাঁ কি না? যায় স্যার। ওকে, তাহলে এখান থেকে এই জিনিসটা আবার ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার
এই দুটো মিলে কি হচ্ছে বলো? e to the power 2ts। আর ইন্টিগ্রেশনে আমরা এবার পুট করছি z মাইনাস t প্লাস s, এটাকে আমরা u পুট করছি। তাহলে লিমিট তো আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থাকছে e টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে গেল নাকি? ও এটা হোল স্কোয়ার ছিল তো, ইউ স্কোয়ার হয়ে গেল। আর ডিজেড মানে কত হবে বলো? ডিজেড মানে অবশ্যই হবে ডিইউ। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত আমরা সকলেই জানি। কত এটার ভ্যালু? রুট পাই, ভেরি গুড, বাই গামা ফাংশন, তাই তো? তাহলে রুট পাই, আচ্ছা ই টু দি পাওয়ার 2ts এর এক্সপ্রেশনটা কি হবে বলো? 1 প্লাস 2ts প্লাস 2ts তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে চলতেই থাকবে। কোনো এক সময় গিয়ে হবে 2ts হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, এইভাবে চলবে। বুঝতে পারলে? ওকে, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এইখানে t টু দি পাওয়ার n আর s টু দি পাওয়ার n এর সহগ কত, এটাকে 2 নাম্বার দিয়ে লেখো। দা কোএফিসিয়েন্ট of t to the power n into s to the power n into is, কি হবে সেটা? কি হবে? ফ্যাক্টরিয়াল n 2 to the power n বাই ফ্যাক্টোরিয়াল n, তার সঙ্গে আর একটা, অবশ্যই উপরে রুট পাই হবে। হ্যাঁ, রুট পাই হবে। সেটা কখন হবে? যখন m is equal to n, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই। আর m not equal to যদি n হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোএফিসিয়েন্টটা হয়ে যাবে 0। অর্থাৎ এই যে 2 নাম্বার এক্সপ্রেশনটা আমরা দেখেছি, এখানে আমরা প্রত্যেকটাতেই দেখছি t এর পাওয়ারেও যা হবে s এর পাওয়ারেও তাই হবে। t এর পাওয়ারে 2, s এর পাওয়ারে 3, এইরকম কিন্তু কোনো টার্ম 2 নম্বরে নেই, আছে কি? যতগুলো টার্ম রয়েছে প্রত্যেকটা টার্মেই t এর পাওয়ার এবং s এর পাওয়ার দুটোই সেম। সুতরাং m not equal to n হলে আমাদের কোএফিসিয়েন্টটা হয়ে যাবে 0। তো এই কোএফিসিয়েন্টটাই অ্যাকচুয়ালি আমাদের, এই কোএফিসিয়েন্টটা এটা, বলো হ্যাঁ কি না? বলো। তাহলে এইবার লেখো hence from 1,
এক নম্বরের বাঁ দিকটা কি ছিল বলো? এক নম্বরের বাঁ দিকটা ছিল ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার এইচ এম জেড dz is equal to ডান দিকে ছিল ফ্যাক্টোরিয়াল m ইন্টু ফ্যাক্টোরিয়াল n সঙ্গে যে কোএফিসিয়েন্টটা পাওয়া গেল সেইটা। কি পাওয়া গেল কোএফিসিয়েন্টটা? কোএফিসিয়েন্টটাকে একটা কিছু নাম দাও, an নাম দাও। তার মানে এটা দেখতে হয়ে গেল রুট পাই টু টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল m যখন m ইজ ইকাল টু n আর 0 যখন m নট ইকাল টু। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। এটা কি মানে ফ্যাক্টোরিয়াল n হবে ভিতরে? m ইকাল টু n মানে m এর জায়গায় তুমি n ও বসাতে পারো। রুট পাই টু টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n হবে তো মানে? হ্যাঁ, এই যে m ইকাল টু n আছে তো, অসুবিধা কি? ও হ্যাঁ, ওকে। m না লিখে n ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমাদের হারমিটের মতো করে বাকি যে ফাংশন গুলো রয়েছে সেইগুলোকেও কিন্তু করতে হবে। তো প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে মেইনলি আমাদের এই তিনটে জিনিস নিয়ে কাজ করতে হবে। প্রথমে ফাংশনটা কেমন দেখতে হচ্ছে সেটা দেখে নেব। যেমন এখানে হারমিট ফাংশনটা হলো hn তারপর সেই ফাংশনের রোডগিস ফর্মুলা, রেকারেন্স ফর্মুলা এবং অর্থোগোনাল প্রপার্টি, এই তিনটে জিনিস আমাদের প্রতিটা ফাংশনের জন্য করতে হবে। কি কি ফাংশন রয়েছে আমাদের? হারমিট হয়ে গেল, এরপর রয়েছে লেগুর, তারপর বেসেল, তারপর লেজেন্ডার। বুঝতে পারলে? টোটাল 4 ধরনের ফাংশন নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে এই একটা যদি তুমি বুঝে যাও বাকিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে, কারণ টাইপ গুলো সব একই, শুধু ফাংশনটা একটুখানি চেঞ্জ হবে হয়ে বাকিগুলো সবই সেম টাইপের। ঠিক, কোনো অসুবিধা? না স্যার। রিভিশন চলছে তো পুরনো গুলো নাকি? রূপনারায়ণ, বলছিলাম স্যার পরীক্ষা কখন হতে পারে? পরীক্ষা মোটামুটি আমাদের জুন মাসের মাঝামাঝির দিকে হতে পারে। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার? অ্যাসাইনমেন্ট যত দূর শোনা যাচ্ছে এই মাসেই হয়ে যাবে। অনলাইন হবে তো? হ্যাঁ অনলাইন হবে তো? হ্যাঁ, অনলাইনেই হবে, অসুবিধা নেই।
ঠিক আছে, রাখো তাহলে। নেক্সট দিন আমরা বাকি ফাংশন গুলো করব।